ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞার দাবি তোলা হলো মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে। দিল্লি সংলগ্ন গাজিয়াবাদে পাক টেরর প্লট ডিকোড করা হলো কিভাবে। কেন হঠাৎ পাকিস্তান চীনকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে আমেরিকার বিরুদ্ধে। কিভাবে কলকাতা দিল্লি সহ মেট্রো সিটিতে সিআইএর কভার্ট অপারেশনকে ভেস্তে দিল র। নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়, আপনাদের সকলকে অনেক স্বাগত জয় হিন্দের এই এপিসোডে। আচ্ছা, হঠাৎ করে আমেরিকার কি হলো বলুন তো। আমেরিকা হঠাৎ করে ভারতের বাঘা গোয়েন্দা সংস্থা আমাদের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংকে ভয় পেতে শুরু করেছে। শুধু ভয় পাওয়া নয়, তারা রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব ইতিমধ্যে নিয়ে এসছে। আমেরিকার যে থিঙ্ক ট্যাঙ্ক USCIRF তারা তাদের প্রস্তাবে ইমিডিয়েটলি রয়ের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন করেছে। কিন্তু কি এমন হলো? কারণ সারা বিশ্বে অন্য দেশে ঢুকে কভার্ট অপারেশন করতে অভ্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের CIA বা ইসরায়েলের মোসাদ বা অনেকাংশে কুখ্যাত পাকিস্তানের ISI, কিন্তু ভারতের বাঘা গোয়েন্দা সংস্থা র সম্পর্কে কোনো কুখ্যাতি নেই। তাহলে আমেরিকা রকে তো ভয় পাচ্ছে কেন? আমেরিকার এই পদক্ষেপের পরই বেশ কিছু তথ্য এবং বেশ কিছু ডকুমেন্টকে আমরা অ্যানালিসিস করি এবং সেই চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন। চ্যাপ্টার 1, আপনারা দেখবেন যে আপনার যে কারো বাড়ির পাশে যখন কোনো পরিষেবাগত কাজে আমরা খুশি হই, মানুষের এই আস্থা ভরসাকে কাজে লাগিয়েই এবং মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই দিল্লির উপকণ্ঠ গাজিয়াবাদ, সেখানে এই যে ইলেকট্রিক পোল হয়, ইলেকট্রিক পোলে সোলার ল্যাম্প লাগানোর কাজ চলছিল, সোলার ল্যাম্প ইনস্টল করার কাজ চলছিল এবং 6 জন যুবক সেই কাজটি করছিলেন বিভিন্ন অংশ ঘুরে 4-5টি ল্যাম্প পোস্টে। কাজ ঠিকঠাকই চলছিল। হঠাৎ সেখানে উপস্থিত হয় ইউপির STF, গোটা এরিয়া কর্ডন করে ফেলে এবং ওই 6 যুবককে সঙ্গে সঙ্গে তারা তুলে নিয়ে যায়। এরপর যে তথ্য আসে তা চাঞ্চল্যকর। তথ্য আসে যে ওই 6 যুবক যে ইলেকট্রিক পোল যেখানে সোলার ল্যাম্প লাগানো হচ্ছিল বলে সাধারণ মানুষ জানতেন, সেটা আদতে তা নয়। পরিবর্তে তারা সেখানে সোলার পাওয়ার্ড কোভার্ট CCTV ইনস্টল করছিল এবং ওই 6 যুবক আদতে পাকিস্তানের জঙ্গি সংগঠন জেইশ-ই মোহাম্মদের স্লিপার সেলের এজেন্ট হিসেবেই কাজ করছিল। কি হচ্ছিল এর মাধ্যমে বা এই কভার্ট CCTVর মাধ্যমে কি করা যায়? গোয়েন্দা রিপোর্ট অনুসারে এই কভার্ট CCTVর মাধ্যমে আমাদের ভারতবর্ষের যে মিলিটারি ইনস্টলেশন, বিভিন্ন আর্মার্ড ভেহিকেলস, একই সঙ্গে BSF-এর বিভিন্ন কোয়ার্টার্স, BSF-এর অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন আর্মির যে ডকুমেন্টস বা বিভিন্ন ধরনের মুভমেন্টকে রিয়েল টাইম তার ইমেজ এবং তার ইনফরমেশন সরাসরি ওই কভার্ট CCTV, যেগুলোকে সোলার ল্যাম্প বলে মনে হচ্ছিল, তার মাধ্যমে সরাসরি পাকিস্তানের ISI দপ্তরে পাঠানোর পুরোপুরি পাকা বন্দোবস্ত করা হচ্ছিল। এবং এটা করছিল ওই 6 যুবক, যারা জেইশ-ই মোহাম্মদের স্লিপার সেল এজেন্ট বলেই গোয়েন্দারা জানতে পেরেছে। তবে ভারতবর্ষের সিকিউরিটিকে ভাঙা তো সহজ নয়। আমাদের যে মিলিটারি স্যাটেলাইটস আছে এবং আমাদের যে টেকনিক্যাল ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা সক্রিয় হয় এবং মুহূর্তের মধ্যে এই গোটা কনস্পিরেসি বা ষড়যন্ত্রটা ডিকোড করা সম্ভব হয়। এবং চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে চাইনিজ স্যাটেলাইটকে ব্যবহার করা হচ্ছিল এই ইমেজকে বা এই তথ্যগুলো পাঠানোর জন্য। কিভাবে? পাকিস্তান একাধিক চাইনিজ স্যাটেলাইট ভাড়া নিয়ে চালায় এবং সেই সমস্ত চাইনিজ স্যাটেলাইটের মাধ্যমেই এই তথ্য পাকিস্তান সংগ্রহ করছিল, তাদের ISI হেডকোয়ার্টারে তথ্যগুলো পৌঁছচ্ছিল এবং সেখান থেকে তারা সরাসরি আমেরিকার যে গোয়েন্দা সংস্থা CIA-এর দপ্তরে সেটাকে রিয়েল টাইমই সেন্ড করছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছে। ইতিমধ্যে ওই 6 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই 6 যুবকের পরিচয় হলো সাভেজ, মাদ্রাসার ছাত্র; জুনাইদ, আইনের ছাত্র; ফারদিন, ঠিকা শ্রমিক; ইকরাম আলী, তিনি নিজে একজন অ্যাডভোকেট; এছাড়া সুহেন মালিক, যিনি মূলত এই CCTV ফুটেজটা পাঠাচ্ছিলেন ISI দপ্তরে। এবং তার পাশাপাশি মোট 6 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যে এই ষড়যন্ত্র আরও কোনো বৃহত্তর দিকে এগিয়েছিল কিনা। গোটা বিষয়টা বোঝার চেষ্টা করা হচ্ছে। চ্যাপ্টার 2-এ চলে আসলে বা চ্যাপ্টার 2-এ দেখা যাচ্ছে, আমি জাহিন্দের এই অনুষ্ঠানে আগেও বলেছিলাম যে সারা ভারতবর্ষ জুড়ে, উত্তর পূর্ব জুড়ে মূলত অশান্তি পাকানোর জন্য CIA যে শীর্ষ এজেন্টকে পাঠিয়ে রেখেছে, তার নাম স্টিফেন কোর্টনি। তিনি এই মুহূর্তে নেপালে আছেন এবং সেখান থেকে বসে তিনি ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট রেডি করছেন এবং ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট রেডি করেই তিনি সম্প্রতি ভারতে পাঠিয়েছিলেন CIA-এর অন্যতম এজেন্ট ম্যাথু ভ্যান্ডিককে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এবং ম্যাথু ভ্যান্ডিক মূলত US নেভি সিলের এই স্পেশাল ফোর্সের একজন সক্রিয় সদস্য, অর্থাৎ স্পেশাল ফোর্সের কমান্ডো তিনি। এবং তিনি অ্যাটাক ড্রোনের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাটাক ড্রোন ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত অভ্যস্ত এবং কভার্ট অপারেশনে অত্যন্ত দক্ষ বলেই CIA মনে করেন, অর্থাৎ CIA-এর কর্তারা মনে করেন। এবং তাকে পাঠানো হয় এবং তিনি পৌঁছন ভারতবর্ষে এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমাদের গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে গোটা বিষয়টি তথ্য আকারে পায় NIA এবং NIA এরপর তদন্ত অভিযানে নেমে
কলকাতা এয়ারপোর্ট থেকে এই ম্যাথু ভ্যান্ডিককে গ্রেপ্তার করে এবং তার পাশাপাশি তার আরও 6 সঙ্গী অর্থাৎ ইউক্রেনের বাসিন্দা নাগরিক এই 6 সঙ্গীও সিআইএর এজেন্ট বা কভার্ট অপারেশন জন্য ভারতবর্ষে প্রবেশ করেছিল। তারা আন্ডার কভার এজেন্ট হিসেবে দেশে এসেছিল। তাদেরকে লখনৌ এবং দিল্লি এয়ারপোর্ট থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ম্যাথু ভ্যান্ডিক নিজেই বলেছেন তিনি কভার্ট অপারেশনের জন্য এসেছিলেন। কবে তাকে গ্রেপ্তার করা হয়েছে? 13ই মার্চ তাকে কলকাতা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ফলো করে দেখবেন যে 14ই মার্চ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহর কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বা তার এখানে একটি অনুষ্ঠান বা সফর ছিল। অর্থাৎ এই সিআইএর এজেন্টদের কভার্ট অপারেশনের লক্ষ্য কী ছিল এটা আপনারা সহজেই বুঝতে পারছেন। এবং দুটি ক্ষেত্রেই আমাদের গোয়েন্দারা সক্রিয় ভূমিকায় নেমে একেবারে সিআইএ এজেন্টদের ধরপাকড় করে বুঝিয়ে দিয়েছে যে ভারতবর্ষের বুকে কোনো নাশকতা করতে গেলে আমেরিকাকেও 100 বার ভাবতে হবে। চ্যাপ্টার 3তে আপনারা চলে আসুন। দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি। জন্মের পর থেকেই পাকিস্তান বুঝতে শুরু করে যে আফগানিস্তানের সঙ্গে তাদের কোনো রকমভাবেই কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। তার কারণ 2600 কিলোমিটার লম্বা যে ডুরান্ড লাইন, যা ব্রিটিশ সময়কাল থেকে আছে। এই ডুরান্ড লাইনই হলো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সবথেকে বড় বিরোধিতার কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন। এবং জন্ম লগ্ন থেকেই আমেরিকা পাকিস্তানকে টেরর ল্যাব হিসেবে ব্যবহার করছে। তার একটাই কারণ, ভারত এবং রাশিয়াকে চাপে রাখার জন্য এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে বা এশিয়ার বড় অংশে নিজেদের যে আধিপত্য তাকে বজায় রাখার জন্য। এবং এই পাকিস্তানের টেরর ল্যাবকে ব্যবহার করেই বারে বারে পাঞ্জাব থেকে পেহেলগাঁও পর্যন্ত বছরের পর বছর ধরে ভারতবর্ষের নিরীহ নাগরিকদের হত্যা করেছে পাক জঙ্গিরা। কিন্তু আজকের ভারতবর্ষ অন্যরকম। আজকের ভারতবর্ষ জানে কিভাবে ঘরে ঢুকে মারতে হয়। এবং আফগানিস্তানকে চাপে রাখার জন্যই এরপর পাকিস্তান জন্ম দেয় তালিবানের। না, আমরা বলছি না বা আমি বলছি না, প্রয়াত পাক সেনাশাসক পারভেজ মুশারফ খুল্লা একথা বারংবার বলেছেন, আপনারা মনে করতে পারবেন। এবং আপনারা দেখুন, এরপর পাকিস্তানে বাহাতুল্লাহ মেহসুদ, তিনি পাশতুন নেতা, অর্থাৎ ডুরান্ড লাইনের সঙ্গে যে কনফ্লিক্ট আছে তার সঙ্গে জড়িত একজন ব্যক্তি। এই পাশতুন নেতা বাহাতুল্লাহ মেহসুদ এরপর টিটিপি অর্থাৎ তেহরিকি তালিবানের জন্ম দেয় এবং ওসামা বিন লাদেনের পরেই এই ঘটনাটা ঘটতে শুরু করে। এবং এই পর্বে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট তৈরি হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৃহৎ রাষ্ট্র এবং তাদের শক্তিশালী গোয়েন্দা শাখা গোটা পর্বে এন্ট্রি নেয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এবং এটাও বিশেষজ্ঞরা মনে করছেন যে এই পর্বে যখন বাহাতুল্লাহ মেহসুদ তেহরিকি তালিবানকে দিয়ে পাকিস্তানকে ডিস্টার্ব করা শুরু করে, পাকিস্তান আভ্যন্তরীণ গৃহযুদ্ধের সম্মুখীন হচ্ছে, ঠিক সেই সময় ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক আরও মধুর হতে শুরু করে। কারণ ভারতের সঙ্গে নয়াদিল্লির সঙ্গে আফগান নেতা সিরাজ উদ্দিন হাক্কানির সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়। এবং তার পাশাপাশি আফগানিস্তানের উপবিদেশমন্ত্রী আব্বাস স্টানিকজাইয়ের সঙ্গেও সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়। এবং এই দুই নেতার মাধ্যমে তালিবানের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। এবং যতটাই আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর হতে শুরু করে, ঠিক ততটাই তালিবান বিরোধী হয়ে ওঠে পাকিস্তানের। এবং পাকিস্তান এই পর্বে এসে বলতে শুরু করে যে একটি বৃহৎ রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গোটা পর্বের ইন্ধন দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে তেহরিকি তালিবান সহ বাদবাকি যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে। তবে এটা ফ্যাক্ট যে তেহরিকি তালিবান এবং বালোচ বিদ্রোহীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার এবং তালিবানকেও যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা কোনো একটি বৃহৎ রাষ্ট্রের সুখ্যাতিপূর্ণ গোয়েন্দা সংস্থা করেছে বলে অনেকে মনে করেন। এবং এই পর্বে এসে চাপে থাকতে না পেরে পাকিস্তান একটা বড় ভুল করে ফেলে বলে একটা বড় অংশের মানুষ মনে করছেন। সেই ভুলটা হলো হঠাৎ করে তারা কাবুলে এয়ার স্ট্রাইক করে। এবং যারা আফগানিস্তানের মানুষকে চেনেন, আফগান এই জাতিটাকে চেনেন, তারা জানেন যে আমেরিকা বা ব্রিটিশ কেউই এই জাতিটাকে দমিয়ে রাখতে পারেনি। ফলে আফগানিস্তানের এই মুহূর্তে প্রত্যয় বা তালিবানের প্রত্যয় হলো তারা পাকিস্তানকে বুঝে নেবে এবং সেটা কড়ায় গণ্ডায় বোঝাবে, এটা সারা বিশ্ব মনে করছে। আমেরিকার ভয় পাওয়ার আরও কারণ হলো যত দ্রুত আইএসআই ক্ষমতাহীন হয়ে পড়বে, বিভিন্ন এলাকাতে তারা সরে আসবে এবং যত দ্রুত পাকিস্তানের টেরর ল্যাব উইক হয়ে পড়বে, তত এই অংশে আমেরিকা তাদের ক্ষমতা হারাতে থাকবে। এটা আমেরিকার বড় ভয়, যা তাকে তাড়া করে ফিরছে। তবে পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে বা ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে পাকিস্তান একটা সারসত্য বুঝে দিয়েছে যে তাদের বিপদ আরও বড় আকার ধারণ করছে। কারণ একটু আগে বললাম যে আফগান জাতিকে আমেরিকাও দমিয়ে রাখতে পারেনি, তো পাকিস্তান তখন তুচ্ছ। তাই ইতিমধ্যে পাকিস্তান যে বড় ভুলটা করেছে কাবুলে এয়ার স্ট্রাইক করে, তার প্রত্যাঘাতে ড্রোন অ্যাটাক করে ফেলেছে আফগান তালিবান। এবং পাকিস্তানের যে মিলিটারি হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি যে সেনা সদর দপ্তর আছে, সেখান থেকে শুরু করে পাকিস্তানের বিভিন্ন মিলিটারি ইনস্টলেশনে এই মুহূর্তে আফগান তালিবানদের যে অ্যাটাক ড্রোন তা আছড়ে পড়ছে। এবং এতটাই বিভৎস যে পাকিস্তানের পক্ষেও তাকে এই মুহূর্তে প্রতিরোধ করা সম্ভব নয়, কারণ পাকিস্তানের যে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9B তাকেও ধ্বংস করে দিয়েছে তালিবানদের এই অ্যাটাক ড্রোন। এবার যে প্রশ্নটা উঠবে যে এত পরিমাণে অ্যাটাক ড্রোন
তালিবানদের হাতে কারা দিচ্ছে এবং অ্যাটাক ড্রোন দিয়ে প্রিসাইজড অ্যাটাক করার প্রশিক্ষণ হওয়া এই তালিবান কোথা থেকে পাচ্ছে, এই প্রশ্ন তো স্বাভাবিক। এবং এই প্রশ্ন তুলে এখন পাকিস্তান সারা বিশ্বের কাছে সরব হয়েছে যে তাদের আঘাত করা হচ্ছে, কিন্তু তারা তো আগেই আঘাত করেছিল আফগান তালিবানদের বা আফগানিস্তানকে। পাকিস্তান বুঝতে পারছে তাদের বিপদটা আরো বড়, কারণ ইরান যুদ্ধে আমেরিকা কার্যত লেজে গোবরে হচ্ছে না, আমি বলছি না, স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বলছেন। ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন যে ইরান যেভাবে প্রত্যাঘাত করছে তাদের মিসাইল দিয়ে, যেমন তাদের খোরামশার 4 বা তাদের সেজিল মিসাইলের মাধ্যমে, তাতে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট শকড হয়েছেন। তিনি বুঝতে পারছেন না ইরান এই পরিমাণ ব্যালিস্টিক মিসাইল কোথা থেকে পাচ্ছে, এবং আমেরিকা চাইবে ইরানকে কাবু করতে, তা না হলে আমেরিকা এশিয়া তাদের বিজনেস, তাদের অস্ত্র বিক্রি আর কিছুই করতে পারবে না। এটা খুব পরিষ্কার ছবি। ফলে পাকিস্তান বুঝতে পারছে যে ইরানকে নিয়ে আমেরিকা যত ব্যস্ত হয়ে পড়বে তত তারা গডফাদারহীন হয়ে পড়বে, এবং তাদের ক্ষেত্রে সেটা ভীষণ বিপজ্জনক। তাই ইমিডিয়েটলি পাকিস্তানের প্রয়োজন একজন গডফাদার। তাই তারা পরিস্থিতি অনুসারে এই মুহূর্তে চীনের সঙ্গে পুরনো তাদের বন্ধুতার সঙ্গে হাত মিলিয়েছে, এবং গোয়েন্দা রিপোর্ট বলছে যে আমেরিকার বিরুদ্ধে গিয়ে তারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে চীনকে। শুনতে অবাক লাগছে, এটাই সত্যি। এবং তাদের কারাকোরাম হাইওয়ে, গ্বাদার পোর্ট হয়ে চীনের প্রায় $5 বিলিয়ন যে এয়ার ডিফেন্স এবং অ্যান্টিসিপ মিসাইল এবং অন্যান্য যুদ্ধাস্ত্র তা পৌঁছে গেছে ইরানে, যা ইরান ব্যবহার করছে আমেরিকার বিরুদ্ধে। আসলে বলা হয় না যে বিশ্বাসঘাতক কখনো কারো বন্ধু হতে পারে না, সেই কারণে পাকিস্তান আফগানিস্তানের বন্ধু হতে পারেনি, অন্য কোনো ভালো রাষ্ট্রের বন্ধু হতে পারেনি। পাকিস্তান আলটিমেটলি একটি বিশ্বাসঘাতক রাষ্ট্র, সেটা সারা বিশ্বের কাছে প্রতীয়মান হচ্ছে বারে বারে। অর্থাৎ আমেরিকার বিপদ অনেক বেশি। পাকিস্তান যদি চীনের দিকে ঝুঁকে পড়ে তাহলে এই অংশে সিআইএ আরও দুর্বল হয়ে পড়বে, এবং সেখানে তাদের যে অভিযোগ আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, এই ভয় তাদের তাড়া করে ফিরছে। কিন্তু সবথেকে বড় ভয় আমেরিকার এই মুহূর্তে যে ইরানকে কাবু করতে না পারার ভয়। কারণ ইরানকে কাবু করতে না পারলে এশিয়া জুড়ে, সারা বিশ্ব জুড়ে আমেরিকার মুখ ফের পড়বে। সেই কারণে আমেরিকা চাইছে যে ল্যান্ড ইনভেশন, হ্যাঁ এটা বলা হয় ওয়ার পলিসিতে বলা হয়, ওয়ার স্ট্র্যাটেজিস্টরা মনে করেন যে শত্রুর জমিতে পা রাখতে না পারলে যুদ্ধ সম্পূর্ণ হয় না। তাই আমেরিকা সেই সারসত্য বুঝেই জাপান সংলগ্ন অংশ থেকে তাদের অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ ত্রিপলি পাঠিয়ে দিয়েছে ইরানের দিকে, এবং এই অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ ত্রিপলির পেট ভর্তি করে 2500 US নেভি শিপ অর্থাৎ স্পেশাল ফোর্সের কমান্ডোদের পাঠিয়ে দেওয়া হচ্ছে ইরানের দিকে। কি কাজ করবে তারা ইরানের উপকূলে নেমে সেখানে শর্ট টার্মে কোনো যুদ্ধে বা যেটা কমান্ডো ওয়ার স্ট্র্যাটেজি অনুসারে থাকে, তারা খুব দ্রুত সেখানে জমি দখলের চেষ্টা করবে, এটাই মনে করা হচ্ছে। এবং US নেভিসিল এর আগেও অ্যাবাটাবাদে লাদেন নিকেশ থেকে শুরু করে বহু বড় বড় কভার্ট অপারেশন করেছে বা বড় বড় অপারেশনে নেমেছে। ফলে আমেরিকা নতুন করে তাদের উপরে ভরসা রাখছে। ফলে ইরানে ল্যান্ড ইনভেশনের চেষ্টা আবার আমেরিকা করবে, এবং আগামী রোববার নাগাদ এই অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপটা সেখানে পৌঁছবে, অর্থাৎ ইরান উপকূলে পৌঁছবে, এবং এদের মাধ্যমে আমেরিকা হরমুজ প্রণালীতে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাইবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমেরিকা যখন দাঁতে কামড় দিয়ে ইরানকে প্রতিরোধ করার চেষ্টা করছে, ইরানকে কাবু করার চেষ্টা করছে, সেই মুহূর্তে আর একটা টুইস্ট আসছে। সেই টুইস্টটা আসছে আমাদের এই এশিয়া থেকেই এবং আমাদের অন্য এক প্রতিবেশীর থেকেই। সেই টুইস্টটা হলো যে দক্ষিণ চীন সাগর থেকে আমেরিকা তাদের কিছু নাভাল শিপকে উইথড্র করে ইরানের দিকে পাঠিয়ে দিয়েছে ইরানকে কাবু করার জন্য, এবং কোনো ফাঁকা জায়গায় ফাঁকা থাকে না। তাই চীন একটা গেম খেলেছে। সেই গেমটা হলো চীন ইতিমধ্যে দক্ষিণ চীন সাগরে 7টি ওয়ারশিপস এবং 26টি ফাইটার জেট পাঠিয়ে দিয়েছে, যা তাইওয়ানকে ঘিরছে ক্রমশ। এবং দক্ষিণ চীন সাগরে চীন কমপক্ষে 3 থেকে 4টি মিসাইলও লঞ্চ করে তা উৎক্ষেপণ করেছে সেখানে। এবং এই ছবিটার অর্থ হলো তাইওয়ানকে ঘেরার প্রক্রিয়া চীনের মাধ্যমে শুরু হয়ে গেছে। তবে চীন শুধু দক্ষিণ চীন সাগরে সীমাবদ্ধ নেই, চালাক চীন অন্য একটা টুইস্টিং গেমও খেলেছে, এবং সেটা হ্যাঁ আমাদের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে খেলেছে। সেই গেমটা হলো চীন তাদের সিঙ্গাস্তে এয়ারবেস রয়েছে, সেখানে ইতিমধ্যে 20টি J-20 ফাইটার জেটকে অবতরণ করিয়েছে, এবং সিঙ্গাস্তে এয়ারবেসকে তারা অ্যাডভান্স এয়ারবেসে পরিণত করার প্রক্রিয়া শুরু করেছে। আমাদের গোয়েন্দা রিপোর্ট অনুসারে এই সিঙ্গাস্তে এয়ারবেস হলো আমাদের সিকিম থেকে 180 কিলোমিটার, এবং আমাদের বাংলার যে এয়ারবেস রয়েছে অর্থাৎ হাসিমারা এয়ারবেস, সেই হাসিমারা এয়ারবেস থেকে 290 কিলোমিটার দূরে এই সিঙ্গাস্তে এয়ারবেস। অর্থাৎ চীনের যে পরিকল্পনা বা দূর অভিসন্ধিটা খুব পরিষ্কার। তারা এভাবে ভারতকে উত্তর পূর্ব দিক থেকে ফাইটার জেট বা বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্রের মাধ্যমে ঘিরতে চাইছে।
এবং গোয়েন্দা রিপোর্টে আরও তথ্য উঠে আসছে, চীন মূলত বেইদু বলে একটা জিপিএস সিস্টেম, তাদের ওন জিপিএস সিস্টেম, সফটওয়্যার সিস্টেম, তার মাধ্যমে এবং জিনগান যে টেকনোলজিক্যাল সিস্টেম আছে এর মাধ্যমে তারা যেমন ইরানকে সাপোর্ট করছে, রিয়েল টাইমে তথ্য পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে, আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করছে ইরান, ঠিক তেমনিভাবে এই বেইদু এবং এই জিনগান প্রজেক্টের মাধ্যমে ভারতের বিভিন্ন মিলিটারি ইনস্টলেশন আমাদের মুভমেন্টকে জানার চেষ্টা করছে। আমাদের টেকনিক্যাল ইন্টেলিজেন্স এজেন্সি এবং আমাদের মিলিটারি স্যাটেলাইটের মাধ্যমে চীনের এই ষড়যন্ত্রকে ডিকোড করা সম্ভব হয়েছে। এখানে দুটো বিষয় বিশেষজ্ঞরা বলছেন বা ওয়ার এক্সপার্টরা বলছেন। সেই বিষয় হলো যে চীন এখনও বলেনি যে ইন্ডিয়ান আর্মির লঞ্চ করা যে স্পেশাল অপারেশন, যাকে বলা হয় অপারেশন স্নো লেপার্ড, সেই অপারেশন স্নো লেপার্ডে ইন্ডিয়ান আর্মির কাছে বেধড়ক মার খেয়েছিল, চীনা আর্মি পালিয়ে গেছিল এখান থেকে, সেই আঘাত চীন এখনও ভোলেনি, সেই দাগ এখনও পর্যন্ত দগদগে অবস্থাতে রয়েছে। এবং তার পাশাপাশি যে তথ্য উঠে আসছে যে আমাদের হাসিমারাতে রয়েছে এক স্কোয়াড্রন রাফায়েল। হ্যাঁ, এই রাফায়েলের মাধ্যমে আমরা অপারেশন সিঁদুরের সময় চীনের যে 20 ফাইটার জেটকে বলে বলে শটডাউন করেছিলাম, চীনের বিভিন্ন যে মিলিটারি ইকুইপমেন্টসকে আমরা শটডাউন করেছিলাম এবং ওদের এয়ার ডিফেন্সকে আমরা বিধ্বস্ত করে দিয়েছিলাম। এবং আর এক স্কোয়াড্রন অর্থাৎ 18টি রাফায়েল অরুণাচল প্রদেশের ছাবুয়াতে আমরা রাখছি, অর্থাৎ উত্তর পূর্ব সীমান্ত জুড়ে 52টি রাফায়েল থাকবে শুধুমাত্র চীনের জন্য। এছাড়া আমাদের উত্তর পূর্ব সীমান্ত জুড়ে রয়েছে 90টি সুখোই, অর্থাৎ চীনের জন্য এই বিপুল পরিমাণ ভারতের যে ফাইটার জেট শুধুমাত্র উত্তর পূর্ব সীমান্তের জন্য এবং সংলগ্ন দেশের জন্য, তা রীতিমতো আতঙ্কের ছবি বলেই বিশেষজ্ঞরা মনে করেন। এছাড়াও আর এক্সপার্টরা মনে করেন যে সুউচ্চ হিমালয়কে টপকে যদি বাই চান্স চীনের কোনো ফাইটার জেট এপারে এসে পৌঁছতো, ভারতীয় সীমান্তে এসে পৌঁছানোর চেষ্টা করে, প্রথম কথা টেকনোলজিক্যাল কারণে তার জ্বালানি শেষ হয়ে যাবে। যদি বা এসে পৌঁছয় তাহলে আমাদের S-400 বা আকাশের মতো স্ট্রং এয়ার ডিফেন্স আছে গিলে খাওয়ার জন্য। ফলে চীন সেটাও জানে। ফলে চীনের এই মিস অ্যাডভেঞ্চারটা চীনের জন্য একটা মিস লিড হয়েই পড়ে থাকবে বলে ওয়ার এক্সপার্টরা মনে করছেন। হ্যাঁ, শুধুমাত্র চীন তো নয়, চীন তো রয়েছে, তাদের চাতুর্য রয়েছে, পাশাপাশি পশ্চিম সীমান্তে আমাদের সারা বছরের শত্রু পাকিস্তানও রয়েছে। ফলে এই দুটো দেশকে সমানে সমানে বুঝে নেওয়ার জন্য আমাদের বাদবাকি যে রাফাল চলে আসে সেগুলো আমরা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সেখানে সেন্ট্রাল শেড আমরা তৈরি করে ফেলেছি, ইতিমধ্যে রেডি হয়ে গেছে, যেটাকে সামরিক পরিভাষায় বলা হয় ফাইটার জেটের অ্যাভিয়েটার সানগ্লাস। সেখানে আমাদের বাকি রাফায়েল থাকবে, প্রয়োজন মতো সেগুলো অপারেশনে যাতে দ্রুত পৌঁছতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। কিন্তু পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পর্বে এসে ওয়ার এক্সপার্টরা অন্য একটা তত্ত্ব এবং তথ্যের কথা মনে করতে পারছেন। তারা মনে করছেন যে ভারতবর্ষের পশ্চিম সীমান্তে বসে থাকা ঘাপটি মেরে শত্রু দেশটির নাম পাকিস্তান, এবং পাকিস্তানকে এই পর্বে স্যান্ডউইচ করার আদর্শ সময় এটাই। হ্যাঁ, পাকিস্তানকে দুর্বুচ করার, স্যান্ডউইচ করার আদর্শ সময় ভারতের হাতে এটাই বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তার কারণ হলো ইরান যুদ্ধ নিয়ে আমেরিকা ক্রমশ ল্যাজগোবরে অবস্থার মধ্যে পড়তে চলেছে, অন্তত ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা থেকে অনেকে তাই মনে করতে পারছেন। এবং ইরান যুদ্ধকে নিয়েই অস্তিত্ব বাঁচানোর জন্য চীন আমেরিকার সঙ্গে প্রক্সি ওয়ারে লিপ্ত হয়েছে, অর্থাৎ দুটি বৃহৎ শক্তি এই মুহূর্তে পশ্চিম এশিয়ায় পারস্পরিক যুদ্ধে লিপ্ত একটা প্যাসিভ ওয়ের মাধ্যমে। ফলে এই মুহূর্তে গডফাদারহীন পাকিস্তান। এবং আফগান তালিবানরা খুব জেদি একটি জাতি, তাদের আঘাত করলে তারা ছেড়ে দেয় না বলেই ইতিহাস বলছে। এবং তাদের অর্থাৎ তালিবানদের এই মুহূর্তে লক্ষ্য করাচি, ইসলামাবাদ বা লাহোরের মতো শহরগুলো, তারা প্রবেশ করতে চাইছে। এবং তারা যখনই ডুরান্ড লাইন ক্রস করে পাকিস্তানে প্রবেশ করবে, তাদের সঙ্গে যোগ দেবে টিটিপি বা বালোচ বিদ্রোহীরা। ঠেকাতে পারবে না পাকিস্তানের পাঞ্জাবিরা বলে একটা বড় অংশ মনে করছেন। এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে তা হলো আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে অপারেশন সিঁদুর 2 এসকালেট করবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। সেই ছবিকে সামনে রেখে কি পশ্চিম সীমান্ত অর্থাৎ রাজস্থান, পাঞ্জাব বা কাশ্মীর জুড়ে ব্যাপকভাবে আমাদের ফাইটার জেট পাক বর্ডারে উঠতে শুরু করেছে? আমরা জানি না, আমরা বলতে পারবো না আসল কারণ কী। এবং তার পাশাপাশি এই যে পশ্চিম সীমান্ত জুড়ে ভারতবর্ষের আর্মি, আমাদের এয়ারফোর্স, আমাদের স্পেশাল ফোর্সের কমান্ডোরা ওয়েট করে রয়েছে সুযোগের এবং চূড়ান্ত নির্দেশের। কারণ হাজার হাজার ভারতীয় রক্তে হাত রাঙানো রয়েছে পাকিস্তানি শাসক এবং তাদের সেনাদের। সেই উত্তর খোঁজার জন্য আমাদের সেনা, আমাদের স্পেশাল ফোর্সকে যে কোনো মুহূর্তে পাকিস্তানে প্রবেশ করবে, যে কথা আমাদের প্রতিরক্ষামন্ত্রী আগেই হুঁশিয়ারির আকারে বলে রেখেছিলেন। অপেক্ষা ভারতবর্ষীর, অপেক্ষা আমাদের। আমরা প্রত্যেক মুহূর্তে সেই সময়টার কাউন্টডাউন শুরু করলাম। আরও অথেন্টিক, গুরুত্বপূর্ণ এবং রেলিভেন্ট ইনফরমেশন নিয়ে ফিরছি জয় হিন্দের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।